দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। কলকাতা টিভির হাতে ভুতুরে ভোটার লিস্ট। মুর্শিদাবাদের রানীনগরেই খোঁজ মিলল ভুতুরে ভোটারের তালিকা। কলকাতা টিভির হাতে এসেছে সেই লিস্ট। একই এপিক নম্বরের ভোটার বাংলা ও হরিয়ানাতে। মুর্শিদাবাদের একাধিক বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারদের খোঁজ। রানীনগর বড়ুয়া সহ একাধিক বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটার। মুর্শিদাবাদ, রানীনগর, হরিয়ানার হিসারের দুই ভোটারের একই এপিক নম্বর। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরেও ভুতুরে ভোটার লিস্ট। একই এপিক নম্বরের ভোটার বাংলা ও গুজরাটেও। গুজরাটের গান্ধীনগরে একই ভোটার, গুজরাটের গান্ধীনগরের ভোটার বাংলাতেও। একই এপিক নম্বরের ভোটার বাংলা ও হরিয়ানাতে। কলকাতা টিভির হাতে ভুতুরে ভোটার লিস্ট। একই এপিক নম্বরের ভোটার বাংলা ও গুজরাটেও। গুজরাটের গান্ধীনগরের ভোটার বাংলাতেও। রানীনগর বড়ুয়া সহ একাধিক বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটার। মুর্শিদাবাদ, রানীনগর, হরিয়ানার হিসারের দুই ভোটারের একই এপিক নম্বর এবং রানীনগর বড়ুয়া সহ একাধিক বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটার। মুর্শিদাবাদের রানীনগর, হরিয়ানার হিসারের দুই ভোটারের একই এপিক নম্বর। কলকাতা টিভির হাতে ভুতুরে ভোটার লিস্ট। মুখ্যমন্ত্রী ঘোষিত ভুয়ো ভোটার মোহাম্মদ আলী, তিনি কি বলেছেন এই ভুয়ো ভোটার প্রসঙ্গে শোনাবো। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, কারণ আমরা খাটা গরিব মানুষ। এটা অন্য মানে মানে আতঙ্কবাদী চক্র কিনা তা আমরা জানতে পারছি না। বর্ডার এলাকার মানুষ আমরা, তাই অনেক ভীতি সন্ত্রস্ত। পাশাপাশি ভুয়ো ভোটার বাবলু শেখ, তিনি কি বলেছেন এ বিষয়ে শোনাবো। কোনো হয়তো বিপদ আপদ হলে তারা আমাদের কে উদ্ধার করবে? আমরা বলতে চাই সরকারকে, এদিকে আমাদেরকে যেন মানে যেটা সঠিক হবে সেটা যেন আমাদের রাখা যাক। আমরা তো হরিয়ানার বসন্তলা, আমরা পশ্চিমবাংলার লোক, পশ্চিমবাংলা যেন আমরা স্থানীয় থাকতে পারি, তার জন্য আমরা আবেদন করতে চাই। ভুয়ো ভোটারদের বক্তব্য আপনাদের শোনালাম। তৃণমূল নেতা কুদ্দুস আলী কি বলছেন শুনুন। পুরোপুরি বিজেপির চক্রান্ত। কেননা আমাদের ব্লকে এক ব্যক্তি, আমিরাবাদে বাড়ি, আমি এর আগেও বলেছি, তার এপিক নাম্বার আর হরিয়ানার এপিক নাম্বার এক। তো এটা বিজেপি চক্রান্ত করছে, সামনে বিধানসভা ভোট। মুর্শিদাবাদে বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারদের খোঁজ। রানীনগর, বড়ুয়া সহ একাধিক জায়গায় এই ভুয়ো ভোটার খোঁজ পাওয়া গিয়েছে এবং এই তথ্যের ভিত্তিতে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। যত বুথ লেভেল অফিসার বিএলও, তারা কাদের লোক? তারা সরকারের লোক। এবং এইভাবেই পশ্চিমবঙ্গে 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার মমতা ব্যানার্জি তৈরি করে রেখেছে। এই ভোটারগুলোকে এতদিন ধরে নির্বাচনে ব্যবহার করা হয়, এবারেও হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভুয়ো ভোটার ইতিমধ্যে ভুয়ো ভোটার চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। কলকাতা টিভির হাতে ভুতুরে ভোটার লিস্ট। মুর্শিদাবাদের রানীনগরে খোঁজ মিলল ভুতুরে ভোটারের তালিকা। কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ ভুতুরে ভোটার লিস্ট। একই এপিক নম্বরের ভোটার বাংলা ও হরিয়ানায়। মুর্শিদাবাদের একাধিক বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারের খোঁজ। রানীনগর, বড়ুয়া সহ একাধিক বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটার। দুই ভোটারের একই এপিক নম্বর। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরেও। ফের ভোটার কার্ড নিয়ে কড়া নবান্ন। ভুয়ো ভোটার কার্ড নিয়ে কোনো অভিযোগ থাকলে সিইও অফিসকে জানাতে হবে। ভোটার কার্ড নিয়ে নতুন আবেদনগুলি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ। জেলা শাসকদের সঙ্গে বৈঠক থেকে নির্দেশ মুখ্য সচিবের। ফের ভোটার কার্ড নিয়ে কড়া বার্তা নবান্নের তরফে। জেলা শাসকদের সঙ্গে মুখ্য সচিবের যে বৈঠক হচ্ছে নবান্নে, সেই বৈঠকের পরেই কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। ভোটার কার্ড নিয়ে নতুন যে আবেদনগুলি রয়েছে, সেই আবেদনগুলোকে খতিয়ে দেখতে হবে এবং কোনো রকম কোনো অভিযোগ থাকলে সেই আবেদন খতিয়ে দেখতে হবে, এমনটাই জেলা শাসকদের কড়া বার্তা দিয়েছেন মুখ্য সচিব।
বাংলাদেশের নতুন দলের পক্ষে সাড়া খুব কম। শনিবার বাংলাদেশ থেকে এমনই তথ্য মিলছে। পরিবারবাদের বিরুদ্ধে হুঙ্কারে উৎসাহ হারিয়েছে বিএনপি। নতুন দলের বিরুদ্ধে গোপনে প্রচার আওয়ামী লীগের কর্মীদের। নতুন দলের বিরুদ্ধে গোপনে প্রচার চালাচ্ছে আওয়ামী লীগ এবং বাংলাদেশের থেকে এমনই তথ্য সামনে উঠে আসছে। শনিবার বাংলাদেশ থেকে এমনই তথ্য সামনে মিলেছে। বৈষম্যের অবসানের কথা বলেছে নয়া দল। পরিবারবাদের বিরুদ্ধে হুঙ্কারে উৎসাহ হারিয়েছে বিএনপি। নতুন দলের বিরুদ্ধে গোপনে প্রচার চালাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা। বাংলাদেশের নতুন দলের পক্ষে সাড়া খুব কম। পরিবারবাদের বিরুদ্ধে হুঙ্কারে উৎসাহ হারিয়েছে বিএনপি। নতুন দলের বিরুদ্ধে গোপনে প্রচার চালাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, আওয়ামী লীগের কর্মীদের এই প্রচার কতটা গুরুত্বপূর্ণ, কি বার্তা দিতে চাইছেন তারা? দেখো, অনেক টালবাহানা এবং অনেক ঢাকঢোল দুটোই পেটানো হয়েছে। টালবাহানার পরে ঢাকঢোল পিটিয়ে যে দল কালকে নাহিদরা গঠন করেছেন সেটা সম্পর্কে বাংলাদেশের জনতার একেবারেই উৎসাহ নেই বলে খবর মিলছে যে হাসিনা বিরোধী আন্দোলনের যে জোট তৈরি হয়েছিল তার মধ্যে যেমন এই সাজানো ছাত্রনেতারাও ছিল, তেমনি বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় বিপ্লবী পার্টি সহ নানা ছোট দল গ্রুপ ছিল। তাদের কারোর মধ্যেই এই নতুন দলের সঙ্গে ছোঁয়াছুঁয়ি করার ইচ্ছে নেই বলে খবর মিলছে যে পরিবারবাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার ফলে বিএনপি নিজেদেরকে আলাদা করে নিচ্ছে। বিএনপি মনে করছে তারা একাই নির্বাচন হলে জিতে যাবে, সুতরাং বিএনপির উৎসাহ খুব কম। আওয়ামী লীগ প্রকাশ্যে অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই কাজ করতে পারছে না, কিন্তু তারা জোরদার প্রচার করছে এই নতুন দলের বিরুদ্ধে। তাদের প্রচারের মূল কথা হচ্ছে এরা পাকিস্তান মদতপুষ্ট রাজাকারদের দ্বারা পরিচালিত মৌলবাদী, এরা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রকে খতম করে দেবে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে বাইডেন প্রশাসনের সময় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে কোটি কোটি ডলার এসেছিল এবং যা দিয়ে এই সাজানো ছাত্র নেতারা দাপাদাপ করেছেন, টাকা খরচ করেছেন, অস্ত্রশস্ত্র কিনেছেন, খুন করেছেন বা খুনে মদত দিয়েছেন, সেই মার্কিন ডলার আসা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়াতে আতান্তরে পড়েছে এই নতুন দলের নেতারা। তারা বুঝতে পারছেন না যে একটা দল গঠন করে টাকা পয়সা থেকে পাওয়া যাবে। একমাত্র পাকিস্তান সম্ভবত এখনো তাদের পক্ষে আছে এবং মৌলবাদী জামাতে এবং হেফাজতে তাদের পক্ষে আছে, কিন্তু তারা অনেক টাকা দিয়ে এটাকেই বড় দল হিসেবে গড়ে তুলবে সে ভরসা খুব কম। বিশেষ করে পাকিস্তানের মদতে, কেবলমাত্র পাকিস্তানের মদতে কিছু করতে গেলে কি হয়, 1971 সালে রাজাকারদের উত্তরসূরি এই দলের নেতারা ভালো করেই জানেন। ফলে নাহিদ যে পদত্যাগ করে এলেন, অনেক টালবাহানার পরে পদত্যাগ করেছেন, তা নিয়ে তাদের যে কয়েক ডজন সমর্থক নাহিদের, তাদের মধ্যে মতান্তর সৃষ্টি হয়েছে বলে শোনা যাচ্ছে। অনেকেই বলছেন যে নাহিদ পদত্যাগ না করেও দলের দায়িত্ব নিতে পারতেন। শেষকালে দল যদি ফ্লপ করে যায় তাহলে আম এবং ছালা দুটোই যাবে বলে এই সমর্থকরা নিজেদের মধ্যে কথা বলছেন, এমনই জানা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। রাজনৈতিক উত্থান পতনের মধ্যে বাংলাদেশের মতো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেন। শুক্রবার দুপুর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলে দলে মানিক মিয়া এভিনিউর সমাবেশস্থলে জড়ো হয় ছাত্র জনতা। কোটা সংস্কার নিয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল ছাত্র আন্দোলনের বারুদ। সেই বারুদে ভস্মীভূত হয়েছে বাংলাদেশের শেখ হাসিনার সরকার। সম্প্রতি মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনার সুরে ফ্যাসিবাদী সরকার বলে দাগিয়েছেন বেগম খালেদা জিয়া। দেশ জুড়ে যখন রাজনৈতিক টানাপোড়েন চলছে, সেই আবহে বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। নাম জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি।
ছাত্রদের নতুন দলে যোগদানের জন্য সরকার থেকে আগেই পদত্যাগ করেছিলেন নাহিদ ইসলাম। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের উপদেষ্টার পদে ছিলেন নাহিদ। নতুন পার্টিতে কে কোন পদে এক ঝলকে দেখে নেব। নাহিদ ইসলাম আহ্বায়ক এনসিপি, আখতার হোসেন সদস্য সচিব, সামান্থা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আরিফুল ইসলাম আদিব জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, সার্জিস আলম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল, হাসনাদ আব্দুল্লাহ মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল, তাসনিম জারা জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব, নাহিদা সারওয়ার নিভা জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব, নাসিরউদ্দিন পাটওয়ারি মুখ্য সমন্বয়ক, আব্দুল হান্নান মাসুদ যুগ্ম সমন্বয়ক। হাসিনার পরবর্তী সময়ে জুলাইয়ের যোদ্ধাদের যাবতীয় দায়িত্ব গ্রহণ করার কথা বলেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। তবে জুলাইয়ের যোদ্ধাদের একাংশ মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তুষ্ট নয়। ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ দেখিয়েছেন হাসিনা বিরোধী আন্দোলনে জখম ব্যক্তিরা। ক্ষোভ মেটাতে তার অন্তর্বর্তী সরকার ঘোষণা করে হাসিনা বিরোধী আন্দোলনে মৃতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা বলে অভিহিত করা হবে। তবে এখানে কিছু পার্থক্য রয়েছে। জুলাই যোদ্ধাদের শারীরিক অবস্থার ভিত্তিতে 3টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, আহতদের শ্রেণীবিন্যাসে বৈষম্য করা হয়েছে। হাসিনা সরকারের পতনের পর দেশ গড়ার নতুন স্বপ্ন দেখিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে কি সেই বিশ্বাসে চির ধরেছে? মাত্র 7 মাসে স্বপ্ন ভেঙেছে ওপার বাংলার বাসিন্দাদের। আগামী দিনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন পথে এগোবে? ছাত্র আন্দোলনের পথ প্রদর্শনে এনসিপি কি নতুন দায়িত্ব পালন করবে? মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অবস্থানই বা কি হবে? আপাতত সেই দিকে তাকিয়ে সকলে। কলকাতা টিভি। কলকাতা টিভির হাতে ভুতুরে ভোটার লিস্ট। মুর্শিদাবাদের রানীনগরে খোঁজ মিলল ভুতুরে ভোটারের তালিকা। কলকাতা টিভির হাতে ভুতুরে ভোটার লিস্ট, একই এপিক নম্বরের ভোটার বাংলা ও হরিয়ানাতেও। মুর্শিদাবাদের একাধিক বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারদের খোঁজ পাওয়া গিয়েছে। রানীনগর, বড়োয়া সহ একাধিক কেন্দ্রে ভুয়ো ভোটার। মুর্শিদাবাদের রানীনগর, হরিয়ানার হিসারের 2 ভোটারের একই এপিক নম্বর। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরেও ভুতুরে ভোটার লিস্ট, একই এপিক নম্বরের ভোটার বাংলা ও গুজরাটেও। গুজরাটের গান্ধীনগর এবং বিভিন্ন জায়গার ভোটার এই বাংলাতেও। কলকাতা টিভির হাতে ভুতুরে ভোটার লিস্ট। মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছিলেন ভোটার লিস্ট ক্লিন করতে হবে এবং সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সময়সীমাও বেঁধে দিয়েছিলেন এবং জেলা শাসকদের কড়া বার্তা দিয়েছেন। এবং এরপরেই গতকাল মুখ্য সচিবের সঙ্গে বৈঠকও হয় নবান্নে জেলা শাসকদের এবং তারপরে কড়া বার্তা দেওয়া হয়। তবে কলকাতা টিভির হাতে যে ভুতুরে ভোটার লিস্ট সামনে আসছে, মুর্শিদাবাদের একাধিক বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারদের খোঁজ মিলেছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরেও ভুতুরে ভোটার লিস্ট। মুখ্যমন্ত্রী ঘোষিত ভুয়ো ভোটার মোহাম্মদ আলী এবং বাবলু শেখ কি জানাচ্ছেন শোনাবেন। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, কারণ আমরা খাটা গরিব মানুষ। এটা অন্য মানে আতঙ্কবাদী চক্র কিনা তা আমরা জানতে পারছি না। বর্ডার এলাকার মানুষ আমরা, তাই অনেক ভীতি সন্তুষ্ট। কোথায় যাওয়া আসা করতে যা কোনো হয়তো বিপদ আপদ হলে তো আমাদের কে উদ্ধার করবে? আমরা বলতে চাই সরকারকে, এদিকে আমাদেরকে যেন যেটা সঠিক হবে সেটা যেন আমাদের রাখা যাক। আমরা তো হরিয়ানার বসন্তলা, আমরা পশ্চিমবাংলার লোক, পশ্চিমবাংলা যেন আমরা স্থানীয় থাকতে পারি তার জন্য আমরা আবেদন করতে চাই। মুর্শিদাবাদের ভুয়ো ভোটারদের কি বক্তব্য আপনাদের শোনালাম। তৃণমূল নেতা কুদ্দুস আলী কি জানাচ্ছেন শুনুন। পুরোপুরি বিজেপির চক্রান্ত। কেননা আমাদের ব্লকে এক ব্যক্তি, আমিরাবাদে বাড়ি, আমি এর আগেও বলেছি, তার এপিক নাম্বার আর হরিয়ানার এপিক নাম্বার 1। তো এটা বিজেপি চক্রান্ত করছে, সামনে বিধানসভা ভোট। মুর্শিদাবাদের একাধিক জায়গায় ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে। ভোটার তালিকায় একের পর এক ভুয়ো ভোটারের সন্ধান মিলেছে। এই বিষয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শুনুন। যত বুথ লেভেল অফিসার বিএলও, তারা কাদের লোক? তারা সরকারের লোক। এবং এইভাবেই পশ্চিমবঙ্গে 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার মমতা ব্যানার্জি তৈরি করে রেখেছে। এই ভোটারগুলোকে এতদিন ধরে নির্বাচনে ব্যবহার করা হয়, এবারেও হবে।
কলকাতা টিভির হাতে ভুতুরে ভোটার লিস্ট। মুর্শিদাবাদের রানীনগরে খোঁজ মিলল ভুতুরে ভোটারের তালিকা। কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ ভুতুরে ভোটার লিস্ট। একই এপিক নম্বরের ভোটার বাংলা ও হরিয়ানায়। মুর্শিদাবাদের একাধিক বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে। রানীনগর বড়ুয়া সহ একাধিক বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটার। মুর্শিদাবাদের রানীনগর, হরিয়ানার হিসারের 2 ভোটারের একই এপিক নম্বর। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরেও ভুতুরে ভোটার লিস্ট। একই এপিক নম্বরের ভোটার বাংলা ও গুজরাটেও। ফের ভোটার কার্ড নিয়ে কড়া নবান্ন। ভুয়ো ভোটার কার্ড নিয়ে কোনো অভিযোগ থাকলে সিইও অফিসকে জানাতে হবে। ভোটার কার্ড নিয়ে নতুন আবেদনগুলি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ জেলা শাসকদের সঙ্গে বৈঠক থেকে। এমনই নির্দেশ মুখ্য সচিবের। ফের ভোটার কার্ড নিয়ে কড়া বার্তা নবান্নের। জেলা শাসকদের সঙ্গে বৈঠক থেকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। ভুয়ো ভোটার কার্ড নিয়ে কোনো অভিযোগ থাকলে সিইও অফিসকে জানাতে হবে। ভোটার কার্ড নিয়ে নতুন আবেদনগুলি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ জেলা শাসকদের সঙ্গে বৈঠক থেকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর নির্দেশে দিনহাটায় ভোটার তালিকা স্ক্রুটিনিতে। মন্ত্রী উদয়ন গুহ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনি করেন। বাংলাদেশিদের তালিকায় নাম নিয়ে বিএসএফকে কাঠগড়ায় তুললেন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যেই নেতা মন্ত্রীরা স্ক্রুটিনিতে নেমেছেন। মন্ত্রী উদয়ন গুহ তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখেন এবং তারপরেই একের পর এক তথ্য সামনে এসেছে। বাংলাদেশিদের নাম রয়েছে ওই ভোটার তালিকা। আর তারপরেই রীতিমতো বিএসএফকে কাঠগড়ায় তুললেন মন্ত্রী উদয়ন গুহ। রাজ্যের বিভিন্ন জায়গায় স্ক্রুটিনি চলছে। গতকাল থেকে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাগুলিতে যেখানে ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করে দেখছেন স্থানীয় নেতৃত্ব। এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনি করেন মন্ত্রী উদয়ন গুহ। আর তারপরেই যে তথ্য সামনে আসছে, বাংলাদেশিদের নাম রয়েছে ওই ভোটার তালিকায়। রবিউল হোসেন রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রবিউল, মন্ত্রী উদয়ন গুহ বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করেন, স্ক্রুটিনিতে কি কি তথ্য মিলেছে? দেখো ভাসুরি, তোমাকে জানিয়ে রাখি একেবারেই আজকে সকাল থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিনাটা শহরের 15 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোটার তালিকায় স্ক্রুটিনির কাজ শুরু করেন মন্ত্রী উদয়ন গুহ নিজেই। একেবারে দলনেত্রীর নির্দেশ ছিল, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যাতে কোনোভাবেই ভোটার তালিকায় যে দীর্ঘ অভিযোগ করে আসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যে বিজেপি এবং আরএসএস তারা চক্রান্ত করে ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকানোর চেষ্টা করছে, সেইভাবে যেন কোনোভাবেই বহিরাগতদের নাম না ঢোকে সেই ব্যাপারে দলের প্রত্যেকেই সেই স্ক্রুটিনি করতে হবে। আর দলনেত্রী সেই নির্দেশকে মান্যতা দিয়ে আজ মন্ত্রী একেবারেই সকালবেলায় দিনাটা শহরের 15 নম্বর ওয়ার্ডে গিয়ে তিনি কিন্তু বাড়ি বাড়ি স্ক্রুটিনি কাজ শুরু করলেন। এবং একেবারে তোমাকে জানিয়ে রেখে এই মুহূর্তের আমরা যেটা সবার আগে জানানোর চেষ্টা করছি, সেই স্ক্রুটিনি কাজে গিয়ে কিন্তু শুরুতেই মন্ত্রী একটু অসঙ্গতি ধরে ফেলেন এবং সেখানে দেখা যায় একই নামের একই এপিক নাম্বারে 2 জন ব্যক্তির নাম রয়েছে, অর্থাৎ একটা নাম্বারেই 2 জন ব্যক্তির নাম রয়েছেন। এবং সেই অসঙ্গতি মন্ত্রী একেবারেই সবার সামনেই সেটা কিন্তু তুলে ধরেন এবং সে অসঙ্গতি খুঁজে পান। এবং তার পরবর্তীতে তোমাকে আরো জানিয়ে রাখি, মন্ত্রী এই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান যে এই যে দলনেত্রীর নির্দেশে তারা যে কাজ করছে এটাকে গোটা রাজ্য জুড়ে হবে। এবং অপরদিকে তোমাকে জানিয়ে রাখি, গতকাল একটা অভিযোগ আসছিল যে শীতলকুচি, একেবারেই শীতলকুচি বিধানসভায় সেখানে কিন্তু 5 জন বাংলাদেশি বাসিন্দা যাদের বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে তারাও কিন্তু এখানকার ভোটার তালিকায় নাম তুলেছেন। আর সেই ব্যাপারে মন্ত্রীর প্রতিক্রিয়া দেওয়া হলে মন্ত্রী জানান যে এই ব্যাপারে যদি কোনো বাংলাদেশি নাগরিক এভাবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তোলে তাহলে কিন্তু তার ভোটার তালিকা ক্যান্সেলের ব্যাপারে যা নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী মেনে তাদের ভোটার তালিকা ক্যান্সেল করতে হবে। অপরদিকে বাংলাদেশি নাগরিকরা কেন এদেশে আসলো এবং তারা কি করে সীমান্ত পার করলো বা এখানে এসে কি করেই বা ভোটার তালিকায় নাম তুললো সেই ব্যাপারে কিন্তু মন্ত্রী বিএসএফকেও কিন্তু কাঠগড়ায় দাঁড় করান। তবে তোমাকে জানিয়ে রাখি, একেবারেই স্ক্রুটিনি শুরুর দিনেই মন্ত্রী নিজের শহরের 15 নম্বর ওয়ার্ডেই কিন্তু গিয়ে সেখানে কিন্তু ভোটার তালিকায় একেবারেই হাতে নাতে অসঙ্গতি ধরে ফেলেন। একেবারেই সবার আগে কিন্তু আমরা এই তথ্য জানাচ্ছি। ভাস্বতী, ধন্যবাদ জানাবো। রবিউল হোসেন ছিলেন ফোন লাইনে। পানাগড়ের ঘটনার পুনর্নির্মাণ কাকসা থানার পুলিশের। অভিযুক্ত বাবলু যাদবকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। রবিবার
ফের বাবলুকে আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে এমনটাই খবর মিলেছে। পুনর্নির্মাণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, অর্থাৎ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে কাকসা থানার পুলিশ এবং সেখানেই অভিযুক্ত বাবলু যাদবকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই ঘটনার দিন ঠিক কি ঘটেছে এবং ঘটনাস্থলে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাস্থলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ পানাগড়ে যে জায়গায় এই ঘটনা ঘটে সেই জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দুর্ঘটনাস্থলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মূলত মূল অভিযুক্ত বাবলু যাদবকে নিয়ে ইতিমধ্যেই কাকসা থানার পুলিশের তরফে গোটা ঘটনার পুনর্নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। পানাগড়ের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা এর আগেই দেখেছি যে ঘটনার 4 দিনের মাথায় বাবলু যাদবকে গ্রেফতার করা হয়, তবে পানাগড় কাণ্ডে এখনো পর্যন্ত যে তথ্য, অর্থাৎ এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে সেই বিষয়টা স্পষ্ট করতে ঘটনার পুনর্নির্মাণ এই মুহূর্তে শুরু হয়েছে। এই মুহূর্তের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পানাগড়ের কাণ্ডে মূল অভিযুক্ত বাবলু যাদবকে সঙ্গে নিয়ে কাকসা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গাড়ি থেকে নামানো হচ্ছে অভিযুক্ত বাবলু যাদবকে, কড়া নিরাপত্তায় নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে তাকে। পানাগড়ের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ ঘটনার রাতে ঠিক কি হয়েছিল, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছিল, এই সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যে দুটি গাড়িকে আটক করা হয়েছে, অর্থাৎ মৃত্যু হয় যে নৃত্যশিল্পীর সুতন্দ্রা এবং তার যেরকম গাড়ি এবং পাশাপাশি ঘাতক গাড়িটিকেও আটক করেছে পুলিশ। সেই দুটি গাড়িকেই কিন্তু ইতিমধ্যেই সেই দুটি গাড়িও পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং ঘটনার পুনর্নির্মাণের জন্য সেই দুটি গাড়িকেও কিন্তু যাচাই করে দেখা হবে। গত রবিবার রাতেই পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান সুতন্দ্রা চট্টোপাধ্যায় এবং পানাগড়ের জাতীয় সড়কে গাড়ি করে ফিরছিলেন সুতন্দ্রা এবং সেই সময় মদ্যপ যুবকরা তার গাড়ি ধাওয়া করে কটূক্তি করে। ওই ইভরিসারদের হাত থেকে বাঁচতে গিয়ে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি উল্টে যায়। এবং যদিও এই ঘটনার পর পুলিশ ইফটিজিং এর যে তথ্য সামনে এসেছিল সেই তথ্য কিন্তু খারিজ করে দেন। দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে এমনটাই পুলিশের তরফে বিবৃতি দেওয়া হয়। এই মুহূর্তে সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে সুজিত ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি। সুজিত, ইতিমধ্যেই সেখানে অভিযুক্ত বাবলু যাদবকে নিয়ে আসা হয়েছে এবং ঘটনার পুনর্নির্মাণ, অর্থাৎ ঘটনার রাতে ঠিক কি হয়েছিল, কিভাবে এই দুর্ঘটনা ঘটানো হয়, কিভাবে হয় এই দুর্ঘটনা, দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্যই কি দুর্ঘটনা নাকি ইফটিজিং এর তথ্য সামনে আসছে, এই সমস্ত বিষয় যাচাই করে দেখতে চাইছেন পুলিশ। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? বাবলু যাদবকে নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং যেখান থেকে প্রথম ঘটনা শুরুয়াত হয়েছিল, অর্থাৎ সূত্রপাত হয়েছিল, সেই সমস্ত জায়গা তারা দেখেন এবং তারপর পানাগড়ে জাতীয় সড়ক থেকে যেটা পুরনো জাতীয় সড়ক ঢুকছে সেই জায়গায় আসে এবং যেখানে দুটি গাড়ির মধ্যে রেসারেসি শুরু হয়। অর্থাৎ রেসারেসির পরে যে দুর্ঘটনা ঘটেছিল সেই রেসারেসির যে মূল কেন্দ্র রয়েছে সেই জায়গায় তারা আসে এবং বাবলু যাদব গাড়ি থেকে নেমে সমস্ত বিষয় দেখায়, কোন গাড়ি কোথায় ছিল এবং তাদের গাড়ি কোথায় ছিল এবং যুবতীর গাড়ি কোন দিকে ছিল, সেগুলো কিন্তু পুরোটাই পুলিশকে সাহায্য করে এবং পুলিশকে সমস্ত কিছু দেখায়। এবং এই মুহূর্তে দেখাবো আমি সেই জায়গা যেখানে ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং কাকসা থানার তদন্তকারী যে পুলিশ অফিসাররা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং গোটা বিষয় তারা খতিয়ে দেখছেন এবং বাবলু যাদব তাকে নিয়ে কিন্তু সকাল থেকেই তারা বেরিয়েছেন এবং বিভিন্ন জায়গা তারা ঘুরে এরপর তারা যাবেন ঘটনাস্থলে। সেই ঘটনাস্থলে গিয়ে তারা কিভাবে ঘটনা ঘটেছিল সমস্ত বিষয় তারা খতিয়ে দেখবেন এবং তারপরেই কাকসা থানায় গিয়ে যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটোকে আটক করা হয়েছে সেগুলি তারা খতিয়ে দেখবেন এবং বাবলু যাদবকে গোটা বিষয়টি দেখানোর জন্য সমস্ত কিছু দেখানোর জন্য তাকে নিয়ে আসা হয়েছে এবং গোটা বিষয়টি তারা পুলিশের সামনে তুলে ধরছেন। এর আগে আমরা দেখেছিলাম একদমই সুজিত, এবং সেক্ষেত্রে এর আগে পুলিশের তরফে অর্থাৎ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে সাংবাদিক বৈঠকে যেমনটা দাবি করা হয়েছিল, যেখানে ইফটিজিং হয়নি, শুধুমাত্র দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে। পুনর্নির্মাণের দ্বারা কি এই বিষয়টা কিছুটা হলেও স্পষ্ট হবে? দেখো, একেবারেই পুনর্নির্মাণের ঘটনা শুরু করার পর থেকে কিন্তু ইফটিজিং এর মতো কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবং রেসারেসির কারণে যে দুর্ঘটনা ঘটেছিল সেই বিষয়টা কিন্তু পুনর্নির্মাণে বারবার তথ্যটা উঠে আসছে। তোমাকে একটু বিষয়টা দেখাবো যে এই সেই রাস্তা যেটা হচ্ছে একদিকে জাতীয়
জাতীয় সড়ক অর্থাৎ পানাগড় বাজার যে বাইপাস, সেই বাইপাস চলে যাচ্ছে এবং পানাগড়ের যে পুরাতন জাতীয় সড়ক অর্থাৎ এই রাস্তায় ছিল আগের প্রথম 2 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ এই রাস্তা ধরেই কিন্তু দুটি গাড়ির মধ্যে রেসারেসি হয় এবং প্রথম যে গাড়িটি ঢোকে অর্থাৎ বাবলু যাদবের গাড়িটা সাদা রঙের গাড়ি প্রথম এই রাস্তায় ঢোকে, তারপরেই কিন্তু পেছন পেছন যুবতীর গাড়ি ধাওয়া করে এবং ধাওয়া করে এসে পানাগড়ে এসে তাকে গাড়িটা আটকানোর চেষ্টা করেছিল এবং এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু প্রথম ঢোকে, তারপরেই যে সিসিটিভি সমস্ত ক্যামেরা রয়েছে সমস্ত ক্যামেরায় কিন্তু গোটা বিষয়টি ধরা পড়ে এবং তারপরেই পুলিশ নিশ্চিত হয় যে রেসারেসির কারণে এই ঘটনা ঘটেছে এবং রেসারেসির কারণে যে ঘটনা ঘটেছে এবং ইপিজিএ যে ঘটনা ঘটেনি তা কিন্তু বারবার যুবতীর যে গাড়ির চালক ছিল সেই চালক কিন্তু বারবার বয়ান বদলের পরে কিন্তু সেই বিষয়টা স্পষ্ট হয়ে যায় এবং পুলিশের যে সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ্যে এনেছেন সেই সিসিটিভি ফুটেজেও কিন্তু বিষয়টি প্রকাশ্যে এসছে যে রেসারেসির কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। তবে বেপরোয়া গাড়ি চালানো হয়েছিল কেন এই বিষয়টা কিন্তু যেহেতু গাড়ির চালক বারবার বলেছে যে ওই সুতন্দ্রাই কিন্তু এই গাড়ি দ্রুত গতিতে গাড়ি চালানোর কথা বলেছিল, সেই বিষয়টা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং বাবলু যাদব তাকে কিন্তু ঘটনাস্থলে আনা হয়েছিল এবং যেখান থেকে রেসারেসিটা প্রথম শুরু হয় সেই রেসারেসির ঘটনাস্থল, সেখান থেকে কিন্তু সমস্ত তথ্য তারা সংগ্রহ করেছেন এবং বাবলু যাদব গোটা বিষয়টি তাকে পুলিশ কাকসা থানা পুলিশকে কিন্তু যথেষ্ট সহযোগিতা করছে, আমরা কিন্তু সেই ছবি দেখতে পেলাম। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো সুজিত ভট্টাচার্য ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি পানাগড় থেকে। ফিরলাম বিরতির পর, যে খবরে নজর রাখবো, ভুতুরে ভোটার ধরতে পথে নামলেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার 83 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরলেন মেয়র। দলীয় কর্মীদের নিয়ে ভোটার তালিকা মেলান ফিরহাদ হাকিম। পথে নামার কথা মেয়র শুক্রবারই জানিয়েছিলেন। গতকালই মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন যে মূলত কলকাতার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনি করা হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকেই এই স্ক্রুটিনির কাজ শুরু হবে এবং সেই মতোই আজ সকাল থেকে ভুতুরে ভোটার ধরতে রীতিমতো পথে নামলেন কলকাতার মেয়র। কলকাতা পুরসভার 83 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরলেন ফিরহাদ হাকিম। সেই ছবি দেখছেন এবং বাড়ির প্রত্যেকটি সদস্যের নাম যাচাই করে দেখছেন, ভোটার তালিকা যাচাই করে দেখছেন। গতকালই মেয়র ফিরহাদ হাকিম তিনি এ বিষয়ে জানিয়েছিলেন। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, খোদ মেয়র তিনি পথে নামলেন, গতকালই তিনি জানিয়েছিলেন তার এই কর্মসূচির কথা, আজ বাড়ি বাড়ি ঘুরলেন এবং ভোটার তালিকা তিনি যাচাই করে দেখলেন। কি তথ্য মিলেছে ভোটার তালিকা যাচাইয়ের পর? দেখো, আজ সকাল থেকেই কলকাতার মেয়র তথা মহানাগরিক তার নিজস্ব যে ওয়ার্ড এবং তার যে বাড়ি সেই পিয়ারিমোহন রায় রোডে যে বুথে তিনি ভোট দেন সেই বুথে তিনি নিজে স্কুটিনিতে বেরিয়েছেন। গত 27 তারিখে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামে সভা থেকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে ভোটার লিস্টে কারচুপি হচ্ছে এবং তার জন্য সকলকে রাস্তায় নেমে সেই স্কুটিনি করতে হবে। আর সেই স্কুটিনি করতেই ওই ভোটার ডেড ভোটার তা ধরার জন্যই এবং ভুয়ো ভোটার ধরার জন্য কিন্তু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি তার নিজের ওয়ার্ডের নিজের যে বুথ সেই বুথ কেন্দ্রে বেরালেন। আজ সন্ধ্যাবেলা বৈঠক আছে দলীয় কর্মীদেরকে নিয়ে, যারা বুথে বুথে কাজ করে তারা কাল থেকেই শুরু করে দেবে তার বুথ ওয়াইজ তাদের ভোটার লিস্ট স্ক্রুটিনি করার কাজ। ইতিমধ্যেই সেখানে বেশ কিছু ভোটার লোক পেয়েছে যে যাদের কোনো অস্তিত্ব নেই, দীর্ঘদিন ধরে তিনি ওখানে তার বাসিন্দা, তিনি ওখানে থাকেন, জন্ম তার ওখানে, সেখানে এমন অস্তিত্ব নেই, এমনও বেশ কিছু ভোট পেয়েছে অস্তিত্ব নেই সেরকম ভোটারের নাম পেয়েছে, যেটা ফিরহাদ হাকিম জানিয়েছেন। কলকাতার মেয়র লিস্টে বেশ কিছু লেফট ভোটার পেয়েছে, সেখানে ডেড ভোটার পেয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্রুটিনি করে যাতে একদম সঠিক ভোটার তালিকা প্রকাশ করা যায় সেই বিষয়ে কিন্তু উদ্যোগ নিয়েছে এবং আগামী কাল থেকেই তার দলের কর্মীরা সারা যেমন তার ওয়ার্ডে করবে, সারা তাদের বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে সর্বত্র রাজ্যের সর্বত্র কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা নামবে, যেমনটা নেমেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তার নিজস্ব ওয়ার্ড নিজস্ব বুথে। ধন্যবাদ জানাবো দেবাশিস। দেবাশিস সেনগুপ্ত ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। আপনাদের জানাবো, মেয়র ফিরহাদ হাকিম তিনি সকাল থেকেই ভোটার তালিকা মেলান, ভুতুরে ভোটার ধরতে পথে নামলেন মেয়র। সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করেছেন মেয়র ফিরহাদ হাকিম। গতকালই তিনি জানিয়েছিলেন যে এলাকার সমস্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনি করে দেখা হবে, আর সেই মতোই আজ সকাল থেকেই পথে নামতে দেখা গেল কলকাতার মেয়রকে। আর আবারও পানাগড়ের দিকে নজর রাখবো, কারণ পানাগড়ের ঘটনার পুনর্নির্মাণ কাকসা থানার পুলিশের এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ দুর্ঘটনাস্থলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি।
এবং ইতিমধ্যেই অভিযুক্ত বাবলু যাদবকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছেছে পানাগড় থানা। পানাগড়ের যেখানে এই ঘটনা ঘটে সেই ঘটনাস্থল যেরকম যাচাই করে দেখা হবে, পাশাপাশি যে দুটি গাড়িকে রাখা হয়েছে পুলিশের হেফাজতে সেই দুটি গাড়িকেও কিন্তু যাচাই করে দেখা হবে কাকসা থানার পুলিশের তরফে। এবং অভিযুক্ত বাবলু যাদবকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ। গত রবিবার রাতে পানাগড়ে জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। যদিও আমরা দেখেছিলাম যে ঘটনার পরের দিনেই সাংবাদিক বৈঠকে জানানো হয়েছিল দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের তরফে যে গোটা ঘটনায় ইফটিজিং এর কোনো বিষয় নয়, শুধুমাত্র নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা ঘটেছে। তবে ঠিক কি ঘটনা ঘটেছে, ঘটনার রাতে ঠিক কি হয়েছিল, এই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই ইতিমধ্যে ঘটনার পুনর্নির্মাণে এসেছে কাকসা থানার পুলিশ। প্রতিনিধি সুজিত ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সুজিত, এই মুহূর্তে ঘটনার পুনর্নির্মাণের জন্য কাকসা থানার পুলিশ কোথায় রয়েছেন, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে কাকসা থানার পুলিশ যে স্থানে ঘটনা ঘটেছিল, অর্থাৎ দুর্ঘটনা ঘটেছিল, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের পর যুবতীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে যুবতীর মৃত্যু হয়। পুলিশ এখন বাবলু যাদবকে নিয়ে ঠিক সেই ঘটনাস্থলে এসছে এবং কিভাবে দুর্ঘটনা ঘটেছে এবং বাবলু যাদবের গাড়িটা কি অবস্থায় ছিল এবং যুবতীর গাড়ি কিভাবে তাদের গাড়ি ধাক্কা মারে, তারপর দুর্ঘটনা কবলে পড়ে, গোটা বিষয়টা কিন্তু কাকসা থানার পুলিশকে একদম ফুটিয়ে বাবলু যাদব কাকসা থানার পুলিশকে সেই বিষয়গুলি দেখায় এবং কাকসা থানার পুলিশ গোটা এই পুনর্নির্মাণটা তারা ভিডিও রেকর্ড করে এবং বাবলু যাদবের বয়ান সে কিভাবে দুর্ঘটনা ঘটেছিল সমস্ত বিষয়কে পরিষ্কারভাবে কাকসা থানার পুলিশকে সে দেখায় এবং সেই বিষয়গুলি কাকসা থানার পুলিশ এবং তদন্তকারী দল তারা নথিভুক্ত করেন এবং এরপর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে কাকসা থানায়, যেখানে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করে রাখা আছে। সেই গাড়ি দুটিকে তার বয়ান অনুযায়ী সেই গাড়ি দুটি নিজে দেখা হবে যে কিভাবে তার দুর্ঘটনা ঘটেছে। ধন্যবাদ সুজিত। আরো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।